কুণাল ঘোষ গেল সিজিওতে, অর্থাৎ সিবিআই এর দফতরে গেল এবং সেখানে কিছু ডকুমেন্টস জমা দিতে গেল। সে নিয়ে আপনারা, আমাদের যারা নতুন বাংলা দর্শক, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, কেউ ফোন করেছেন, সরাসরি জিজ্ঞেস করেছেন যে আচ্ছা ওই চিটিংবাজ কুণালটা কী করে সিজিও কমপ্লেক্সে সিবিআইতে কী করতে গিয়েছিল, শর্মাবাবু আপনি কিছু খবর রাখেন? আমি বললাম দেখুন, কাউকে এভাবে চিটিংবাজ বলবেন না। তো অনেকে আপনারা আমার সঙ্গে তর্কও করলেন, দুজন অন্তত তর্ক করলেন, বললেন চিটিংবাজকে চিটিংবাজ বলবো নাকি, ভদ্রলোক বলবো? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিল, এখন নেই, বেসিক্যালি চিটিংবাজ আপনাদের কথা। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, যখন সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কারুর সম্বন্ধে বলবেন, কাউকে সরাসরি এইভাবে ভূষিত করবেন না। কুণাল ঘোষ কী ক্যারেক্টার আপনারা সবাই জানেন, তার কমেন্ট বক্স পড়লেই বোঝা যায়, কিন্তু দয়া করে কাউকে এই ভাষায় আক্রমণ করবেন না। ভদ্রলোক বলুন না, অসুবিধে কী আছে? তার তার কর্মপরিধি, তার কার্যপ্রণালী দেখলেই বোঝা যায় যে তিনি কী জাতীয় এলিমেন্ট। যাই হোক, কুণাল ঘোষ কেন গিয়েছিলেন, কুণাল ঘোষ কেন গিয়েছেন সিজিওতে? আপনাদের প্রশ্নের উত্তরে আপনারা একাধিক ব্যক্তি আমাদের মেসেজ বক্সে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, সরাসরি টেলিফোন করেছেন, বলছি শর্মাবাবু এর পেছনের রহস্যটা একটু জানতে চাই। দেখুন, আমার একটা অবজারভেশন আছে, আমি ঠিক কি ভুল, কুণালবাবু কেন গিয়েছিলেন সেটা আমি আমার মতো করে ব্যাখ্যা করব। ঠিক হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর এই ক্যারেক্টারটাকে বিশ্লেষণ করেছি, আমি যতটুকু এই ক্যারেক্টারটাকে চিনেছি, এই ক্যারেক্টারটা সমস্ত নটোরিয়াস কাজকর্ম করার ব্যাপারে এক্সপার্ট, এবং ভাইপো তাকে কাজে লাগান, এই সব কাজেই কাজে লাগান। একাধিক দৃষ্টান্ত দেখাতে পারি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা থেকে শুরু করে এই সন্দীপ ঘোষের ব্যাপারে ডুয়েল রোল প্লে করার ব্যাপারে একাধিক বিষয় আছে। আমি স্পেসিফিক আপনাদের কিছু তথ্য দেব। যে দেখুন, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি বললেন যে তিনি গেছেন তার ব্যক্তিগত কাজে। হতেই পারে কারোর ব্যক্তিগত কিছু কাজ, কেন, তিনি তো কেসে ফেঁসে আছেন। কলকাতা শহর ছাড়লে বা রাজ্য ছাড়লে কোথাও গেলে তাকে সিবিআইকে জানাতে হয় বা অনুমতি নিতে হয়, হতে পারে এই জাতীয় কোনো কাজ। কিন্তু আদতে কিন্তু সেইটা করতে যাননি বলেই আমার ধারণা, ওটা একটা উপলক্ষ। বলতে হয় শুধু আমি কাগজ জমা দিতে এসেছি বললে পাচ্ছে সাংবাদিকরা সন্দেহ করে, ফলত বলতে হয় আমি ব্যক্তিগত কাজে, এটা আমার নিজের ধারণা, ব্যক্তিগত কাজে গেছি। কিন্তু কী করতে গিয়েছেন? বেসিক্যালি সিবিআইকে মিসলেড করতে গিয়েছেন, আমি খুব পরিষ্কারভাবে বলি। সিবিআইকে মিসলেড করতে গিয়েছেন, আমি এই শব্দবন্ধটা আরেকবার ব্যবহার করব, সিবিআইকে বিপথে চালিত করতে গিয়েছেন। তাহলে সিবিআইকে বিপথে চালিত করতে গিয়েছেন কার হয়ে, কিসের জন্য, কেন? এবার আসুন মূল জায়গায়। দেখুন, যেদিন থেকে সিবিআইয়ের হাতে চলে গেছে মামলাটা, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রবিবার পর্যন্ত দেখবো, তারপরে না হলে সিবিআইকে দেবো। ডিমান্ডটা যেহেতু প্রচণ্ড সজোরে হয়েছিল, কলকাতা হাইকোর্ট একদিনের শুনানিতে, সম্ভবত 17 পাতার রায়, সেই একদিনের শুনানিতে রায় দিয়ে দিয়েছেন যেটা ইমিডিয়েটলি সিবিআইকে হ্যান্ডওভার করতে হবে। এবং যতদূর আমার মনে আছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে যখন কেস ডায়েরি এসে নিয়েছিলেন, সেই কেস ডায়েরির সঙ্গে সঙ্গে বলেছেন এখানেই সিবিআইয়ের হাতে হস্তান্তর করুন, কালকে সকাল 10টার মধ্যে বাকি যা যা এভিডেন্স ডকুমেন্টস আছে বিনীত গোয়েল দফতর যেন দিয়ে দেয়। এবং সেই অনুযায়ী আলটিমেটলি সিবিআই পুরো ব্যাপারটা নেয়। এখন সিবিআইয়ের কাছে যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাননি। কেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটু ভালো করে ভেবে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কারণে জনরোষ বাড়ছিল, তাকে স্তিমিত করার জন্য, ডাক্তার ফ্র্যাটার্নিটিকে একটু শান্ত রাখার জন্য, সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছিলেন সেটাকে শান্ত রাখার জন্য, যে রবিবার পর্যন্ত দেখবো, না হলে কিন্তু সিবিআইকে দিয়ে দেবো। নির্যাতিতার পরিবারে গিয়েও সেটা বলে এসেছি। প্রশ্নটা হলো, তার আগেই কলকাতা হাইকোর্টে মামলা হলো, বিকাশ ভট্টাচার্য গেলেন শুভেন্দু অধিকারী হয়ে, বিলোদল ভট্টাচার্য গেলেন, জনস্বার্থ মামলা হলেন, 5টা না 6টা মামলা হলো, এবং শেষ পর্যন্ত সেই দিনই অবস্থার পরিস্থিতির গুরুত্ব বুঝে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শটান একদম দিয়ে দিলেন সিবিআইয়ের হাতে পুরো বিচার। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি, স্বাভাবিকভাবে পছন্দ তো হয়নি, কারণ কিছু একটা লুকোনোর তো চেষ্টা আছে, কাউকে একটা আড়াল করার চেষ্টা আছে। এখন এইখানেই প্রশ্ন আসছে আরেকটা দিক, সেটা হচ্ছে তথ্য কতটা ট্যাম্পার করা হয়েছে, তথ্য কতটা দেওয়া হয়েছে, যা কলকাতা পুলিশ নিয়েছে সেটা কি সবটা দিয়েছে, নাকি কিছুটা দিয়েছে কিছুটা দেয়নি। নানান প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু আসছে। আমাদের নিজস্ব একটা ধারণা আছে যে কলকাতা পুলিশ যা যা তথ্য সংগ্রহ করেছে তার অনেকটাই চেপে কিছুটা দিয়েছে। রেগে যাবে কলকাতা পুলিশ, এ খবর বললে একটা নোটিশ ধরিয়ে বলবে আপনি আসুন, আপনাকে কে বলেছে যে আমরা সব কিছু দিইনি, আমরা তো সবই দিয়ে দিয়েছি। এসব হবে, এসব ভণ্ডামি বিনীত গোয়েলের বাহিনীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসামান্যভাবে করেন। তো যাই হোক, সেটা তো অন্য দিক। প্রশ্নটা হচ্ছে কলকাতা পুলিশ কতটা এভিডেন্স দিয়েছে, কতটা এভিডেন্স দেয়নি, তার উপর কিন্তু সিবিআই তদন্তটা নির্ভর করছে। যদি অর্ধেক তথ্য লুকিয়ে থাকেন, অর্ধেক
ডকুমেন্টস না দিয়ে থাকেন, হস্তান্তর না করে থাকেন, তাহলেই তো সেখানেই তো সিবিআইয়ের তদন্তটা মাঝপথে একটা আটকে যাবে এবং কানাগলিতে হারিয়ে যাবে, ফলে মানুষের জনরোষ সিবিআইয়ের ওপর পড়বে। এটা কিন্তু খুব স্বাভাবিক জায়গা। এবং এই জায়গা থেকে কুণাল ঘোষকে ওইখানে পাঠানো, সিজিও কমপ্লেক্সে পাঠানো, আমার নিজের ধারণা হচ্ছে এটা কলকাতা পুলিশ যেভাবে কেসটাকে ঘোরাতে চায় সেই ইচ্ছে অনুযায়ী ভাইপোর মস্তিষ্ক প্রসূত বা নবান্নের মস্তিষ্ক প্রসূত এই কুণালকে পাঠানো হয়েছিল কিছু ডকুমেন্টস, কিছু তথ্য, কিছু বয়ান, কিছু লোককে দিয়ে। আজিগড়ে তো কিছু তৃণমূলপন্থী ডাক্তার জুনিয়র আছে, তাদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করা। কিন্তু আমার নিজের ধারণা সেই তথ্য সংগ্রহ খুব বেশি নয়, এটা পুরোটাই পুলিশের একটা সার্কিটকে দিয়ে তৈরি করানো, যারা তথ্যটাকে বিভ্রান্ত করা, সিবিআই তদন্তটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং মূল অপরাধী যাতে ধরতে না পারে। আমি একটা ছোট্ট ইনস্ট্যান্স আপনাদের আমার যুক্তিতে মনে হয়েছে বলে আমি এই কথাটা বারবার বলছি, এখনও বলছি। যে সন্দীপ ঘোষকে 4 দিন ধরে সিবিআই জেরা করছে, দেখুন একদিন জেরা করার পর নিশ্চিতভাবে তার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, অসংলগ্নতা পেয়েছে, আবার কিছু তথ্য হয়তো পেয়েছে। তার ফলে দ্বিতীয় দিন ডেকেছে, তৃতীয় দিন ডেকেছে, 3 দিনে 33.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল আবার তাকে ডাকা হয়েছে, আবার তিনি সকাল 10:30টায় সিজিও কমপ্লেক্সে ঢুকেছেন। ফলে যে লোকটাকে 33 ঘন্টা 3 দিনে জিজ্ঞাসাবাদ করে সিবিআই, সেই লোকটাকে বিনীত গোয়েল মুরলীরা একদিন 1 মিনিটও জিজ্ঞাসাবাদ করেনি। আবার বলছি, সেই লোকটাকে বিনীত গোয়েল মুরলী বাহিনী 1 মিনিটও জিজ্ঞাসা করেনি। কেন জিজ্ঞাসাবাদ করেনি, কেন করেনি বুঝতেই পারছেন। এখানেই তো লুকিয়ে রয়েছে তথ্য লুকোনোর একটা চেষ্টা, কোনো একটা জায়গায় এভিডেন্সকে সাপ্রেস করার একটা চেষ্টা, কোনো একটা জায়গায় পুরো তদন্তটাকে যাতে কাউকে বাঁচানো যায় তার চেষ্টা। ফলত এবার সিবিআইয়ের হাতে গিয়ে সেই সিবিআই সন্দীপ ঘোষকে 3 দিনে 33.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর 4র্থ দিনেও তাকে ডেকেছে এবং হয়তো অচিরে গ্রেফতারও হয়ে যেতে পারে, সেরকম সম্ভাবনা আছে। সেই পরিস্থিতিতে, সেই পরিবেশে দাঁড়িয়ে এইবার চিন্তা করুন কুণাল ঘোষের এই সিজিও কমপ্লেক্সে যাওয়া, এমন কিছু মিসলিডিং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ডেটা দিয়ে আসা, সিবিআই তাতে একটু কনসেন্ট্রেট করে যাতে পুরো কেসটাকে ডাইভার্ট করে গুলিয়ে দেওয়া যায়। কেন একটু মনে রাখবেন, মাথায় আছে বিনীত গোয়েল, কামদুনি কেসটাকে যিনি নষ্ট করেছিলেন সেই বিনীত গোয়েল। মনে রাখবেন রাজ্য পুলিশের মাথায় আছেন রাজীব কুমার, যিনি সারদার তথ্য নথি লোপাটের কারিগর। এই দুটো এলিমেন্ট কিন্তু মমতার সারথি এখন। ফলে এরা জানেন যে কোনো কেসকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি তথ্য দিয়ে সিবিআইকে হেল্প করা যায়। কিন্তু ডাইরেক্ট তো রাজ্য পুলিশ বলুন, কলকাতা পুলিশ তো দিতে পারে না। তো এই ক্যারেক্টারটাকে কাজে লাগিয়েছেন, ফলে এই ক্যারেক্টারটাকে দিয়ে পাঠানো হয়েছে এবং পিসি ভাইপো কোম্পানি প্ল্যান করেই কুণালকে কিন্তু পাঠিয়েছে সিজিও কমপ্লেক্সে। ব্যক্তিগত ইস্যুতে যাওয়া এটা একটা অজুহাত, আবার বলছি অজুহাত। আপনারা এই লোকটাকে টেলিফোন করে বলছেন চিটিংবাজ কুণালকে কেন পাঠিয়েছেন, আমি ওকে চিটিংবাজ বলছি না, মানুষ হিসেবেই বলছি। চিটিংবাজের একটা ক্লাস থাকে, উনি সে ক্লাসে নন। ফলে সেই লোকটি যখন সিজিও কমপ্লেক্সে গেছেন তখন নিশ্চিতভাবে আমার নিজের ধারণা, এটা আমার ওপিনিয়ন, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আজকে একাধিক ফোন আপনাদের পেয়েছি যে শর্মাবাবু আবার কি কোনো শয়তানির প্ল্যানিং নিয়ে গেছে লোকটি। আমি বলছি যে দেখুন, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম, যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ওই রাজীব কুমার, বিনীত গোয়েল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, এই যে নেক্সাসটা আছে, এই নেক্সাসের কোনো একটা প্ল্যান দিয়ে সিবিআই তদন্তটাকে একটু অন্যদিকে যদি ঘুরিয়ে দেওয়া যায় কিছু ডকুমেন্টস দিয়ে, হয়তো ফেক ডকুমেন্টস, এরা ফেক নিয়ে গল্প বলেন, এরাই কিন্তু ফেক তৈরি করতে পারেন, সেই এক্সপার্টাইজ এই রাজীব বিনীতদের আছে। ফলে সেই সব কিছু হয়তো দিতে গেছেন, আমি কনফার্ম বলতে পারবো না কি দিয়েছেন, তো আমরা জানি না। কিন্তু কুণালকে যারা চেনেন, তারা জানেন, তারা বোঝেন। এবং আমি যেটা বলছি, আমি কুণালকে যতটুকু চিনি, এই এলিমেন্টটা পারে না এমন কোনো কাজ নেই। ফলে এই এলিমেন্টটাকেই ব্যবহার করলেন তারা সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কাছে দেওয়ার জন্য। আমি শুধু সিবিআই কর্তাদের অনুরোধ করব, দয়া করে মিসলেড হবেন না। চেষ্টা করুন যতটুকু এভিডেন্স, যা সাপ্রেস করেছে, যা তথ্য লুকিয়েছে, যা তথ্য লোপাট করেছে, সেগুলো তো আছেই, কিন্তু যেটুকু তথ্য পেয়েছেন তার ভিত্তিতে যাতে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, অপরাধী যাতে শাস্তি পায়, সেই চেষ্টাটা করুন, সিবিআই কর্তাদের বলছি। আর দয়া করে এই ক্যারেক্টারটা যখন যাবেন একটু সতর্ক থাকবেন। ইনি যে তথ্য দেবেন সেই তথ্য সম্বন্ধে বেশিক্ষণ সময় নষ্ট করবেন না। শুধু এইটুকু পরামর্শ সিবিআইকে দিতে পারি।